মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, এই ভাষণ বিএনপিকে মারাত্মকভাবে হতাশ করেছে এবং জামাত শিবিরকে উজ্জীবিত করেছে। ওসমান হাদিদের অনুসারীদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধ শক্তিদের উজ্জীবিত হয়েছে আর ভারতপন্থীদের দুর্বল করেছে। দর্শক, একটা খবর দেখে খুবই অবাক হয়ে গেলাম, যেখানে বিএনপির শত শত প্রার্থী, সেখানে একজন প্রার্থী প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এটা খুবই অ্যালার্মিং। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপির প্রার্থী সিলেকশনে বেশ কিছু হয়তো ভুল আছে। যত হামলা হুমকি সবকিছু আসে দেশপ্রেমিকদের উপরে। হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলার আগে হাদিকে যেই ভাষায় গালাগালি করেছে, বিশেষ করে আনিস আলমগীর সুরের বাচ্চা কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে, শাহেদ আলম ডেভিল বলে গালি দিয়েছে। মরতে হয় কেন আমাদেরই? ওসমান হাদির আপডেট জানানোর জন্যই আপনাদের সামনে এসে হাজির হলাম। ভেরি ফেভারেবল কন্ডিশন। সিঙ্গাপুর থেকে খবর এলো ওসমান হাদির অবস্থা এখনো ফেভারের মধ্যে রয়েছে, অর্থাৎ খুব সম্ভবত তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন না। ওসমান হাদির আপডেট চলে এসেছে এবং সেই আপডেটটা সিঙ্গাপুরের আপডেট। তিনি সুস্থতার দিকে, অর্থাৎ তার অবস্থা এখনো ভালোর দিকে। ওসমান হাদি বলেছিলেন না যে মৃত্যুর ফয়সালা হয় আসমানে, জমিনে নয়। তাই কোনো অপশক্তিই আসলে মহান আল্লাহ তাআলার শক্তির কাছে কিছুই না। আল্লাহ তাআলা ওসমান হাদির মাধ্যমে পুরো পৃথিবীবাসীকে দেখিয়ে দিচ্ছেন, দেশবাসীকে দেখিয়ে দিচ্ছেন। এছাড়া 17 কোটি মানুষের দোয়া এটা কোনো অবস্থাতেই আসলে বৃথা যেতে পারে না। হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে পারবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার জন্য ব্যবহৃত অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব। এদিকে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। বিবৃতিতে র্যাব জানায়, সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্যমতে গ্রেফতার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত 4 ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা গেছে। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিনথিয়াকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকায় আনা হয়, এরপর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদির উপর যেভাবে গুলি করা হয়েছে, এটা তো ঢাকা শহরের ভিতরে গুলিটা করা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি থাকবে একটা রাজধানীতে। কিন্তু আমি যদি চায়নার এই জঙ্গলের ভিতরেও যদি একটা অপরাধ করি বা আমাকে যদি কেউ মেরে ফেলে, তাহলে এই তাদের টেকনোলজির মাধ্যমে 10 থেকে 20 মিনিটের ভিতরে এই লোকটাকে অ্যারেস্ট করে ফেলতে পারবে। টেকনোলজি কত উন্নত দেখেন তারা, কারণ তাদের ভিতরে চাঁদাবাজি নাই। মনে রাখবেন, আওয়ামী লীগ এই কাজ করে তারা তাদের নিশ্চিহ্নকরণের আরো একটি ডাবল ব্লো, যেটা মানে আঘাত, যেটা ডাবল অর্থাৎ মানে দ্বিগুণ আঘাত, যেটা সেটাই তারা রচিত করেছে। মনে রাখবেন, হাদিকে আঘাত করার মাধ্যমে আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না। ইট ইজ ইম্পসিবল, কখনোই ফিরতে পারবে না। বুঝছেন, এটা কখনোই ফিরতে পারবে না। ইট ইজ নট পসিবল, কারণ প্রতিটা মানুষ এবং বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে এখন হাদির জন্য। হাদির যদি কোনো ব্যাড নিউজ আসে, বাংলাদেশ কিন্তু বিক্ষোভে এবং স্ফুলিঙ্গের মতো কিন্তু ফুটবে। অলরেডি কাজ শুরু হয়েছে, অপেক্ষা করেন সবাই। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার পরামর্শে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছিল, সেখানে বিএনপি যায়নি। কেন যায়নি? ওই যে ওখানে ভারত বিরোধী বক্তব্য হবে, এই জন্য বিএনপি যায়নি। ভারতের দালাল বলে ওখানে যায়নি, এটা স্পষ্ট হয়ে গেল। দর্শক, মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে 2 জন ব্যক্তি কথা বলেছেন, শরীফ ওসমান হাদি আর খালেদা জিয়া। খালেদা জিয়ার চাইতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদিকে অনেক বেশি মর্যাদা দিয়েছেন তার এই ভাষণে। শরীফ ওসমান হাদির কথা আগে বলেছেন, তাকে আগে স্মরণ করেছে, তার জন্য বেশি বাক্য ব্যয় করেছে, বেশি শব্দ ব্যয় করেছে, বেশি সময় ব্যয় করেছে। খালেদা জিয়ার কথা অল্পের মধ্যে 2-1 লাইনে বলেছে। তাহলে বোঝা গেল যে এই মুহূর্তে আমি বলছি না যে সামগ্রিকভাবে খালেদা জিয়া সামগ্রিকভাবে অনেক বড় মাপের কিছু। খালেদা জিয়ার যে অভিজ্ঞতা, খালেদা জিয়ার যে অ্যাচিভমেন্ট, তার যে কন্ট্রিবিউশন, এটার সাথে কখনো শরীফ ওসমান হাদির তুলনা হয় না। আমি এটা করছি না, কিন্তু আমি বলছি যে এই মুহূর্তে রাইট নাও বিএনপির চাইতে, খালেদা জিয়ার চাইতে সরকারের কাছে, জাতির কাছে, বাংলাদেশের কাছে, পৃথিবীর কাছে শরীফ ওসমান হাদি ইজ মোর ইম্পর্টেন্ট দেন খালেদা জিয়া এন্ড বিএনপি। এটা প্রধান উপদেষ্টার ভাষণে স্পষ্ট হয়েছে, যেহেতু ওসমান হাদির কথা আগে বলেছেন, খালেদা জিয়ার কথা পরে বলেছেন। ওসমান হাদির কথা বেশি সময় ধরে বলেছেন আর খালেদা জিয়ার সম্পর্কে 2-1 লাইন বলেছেন। শুধু এটা না, মানে প্রধান উপদেষ্টার ভাষণে, দীর্ঘ ভাষণে ব্যবস্থা নিবে এইসব নানান বিষয়ে কথা বলেছে। তাতে বিএনপি ক্যাটাগরির মধ্যে পড়ে যায়। এর মানে বিএনপি ইউনূসের নজরে পড়ে গেছে। অবৈধ অস্ত্রধারী বিএনপির লোকজন গ্রেপ্তার হবে, সন্ত্রাসী বিএনপির লোকজন গ্রেপ্তার হবে,
চাঁদাবাজ বিএনপি লোকজন গ্রেপ্তার হবে। এবং দেখেন, শুধু ইউনূসের এই ভাষণ না, এই ঘটনাটা এখানেও ঘটেছে। এই ভাষণেও যেমন দুদকের যে বক্তব্য, নির্বাচন কমিশনের যে প্রচারণা, সেখানে ওই চাঁদাবাজ দুর্নীতিবাজকে ভোট দিবেন না, কারণ এটা তো বিএনপির বিরুদ্ধে চলে যায়। মজা না? বিএনপি এভাবে প্রত্যেক স্টেপে স্টেপে বেকায়দায় করছে। তা ইউনূসের ভাষণ বিশ্লেষণ করলে এরকম মনে হয় যেটা ইউনূসের বিরুদ্ধে চলে গেছে। আসলে প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে বলে নেই, বিএনপি আকাম করতে করতে পুরো পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে চলে গেছে। এটা স্পষ্ট হবে ভাষণের মধ্য দিয়ে। দর্শক, প্রধান উপদেষ্টার ভাষণ অসাধারণ। বিশেষ করে বিএনপি, এটা তো আছেই, এটা একটা সমস্যা, কিন্তু বিএনপির চেয়ে তো বড় সমস্যা আওয়ামী লীগ। তা আওয়ামী লীগের ক্ষেত্রে জিরো টলারেন্স, পতিত ফেসিবাদের ক্ষেত্রে স্বৈরাচারের বিরুদ্ধে প্রফেসর ইউনূস সরকার জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। তাদের মুখ পালন করবে, তাদেরকে ধ্বংস করবে। এই দৃঢ় মনোবল প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট প্রতিভাবাদ হয়েছে। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ। এখানে সবাইকে সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন এবং 1971 সালের আমাদের মহান বিজয়, মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করেছেন। কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে হাসিনার মতো লুতুপুতু মার্কা কথা, ঘন্টার পর ঘন্টা অমুক তমুক এইসব কথা বলেনি। জাস্ট প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে চেতনা ব্যবসার কোনো উপাদান নেই। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, হয়তো পুরোপুরি পলিটিক্যাল স্বাধীনতা পাইনি, কিন্তু ভূখণ্ড পেয়েছি। অতএব এটা একটা সেটেলড ইস্যু, স্বাধীনতার বিপক্ষে কেউ নাই এবং সবাই স্বাধীনতাকে মেনে নেয়। এবং প্রফেসর ইউনূস সরকারের পুরো কর্মকাণ্ড এই 71কে কেন্দ্র করে বিভাজনের পক্ষে নয়, ইউনিটির পক্ষে। গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন এবং জুলাই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জামাত যে চেতনায় বিশ্বাসী, যে 71-এর ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন দুর্নীতি মুক্ত স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। প্রধান উপদেষ্টা আগে কিন্তু এই জুলাইকে বিপ্লব বলতেন, প্রথম কয়েক মাস বিপ্লব বলেছেন। এক পর্যায়ে বিএনপির চাপে, বিএনপিপন্থী উপদেষ্টাদের চাপে, নানান রিয়ালিটির কারণে, এমন সেনাপ্রধানের চাপও ছিল, বিপ্লব না বলে অভ্যুত্থান বলা শুরু করেছেন। কিন্তু আসলে একটা বিপ্লব, অভ্যুত্থান নয়। কিন্তু আমাদের বিপ্লবটা পূর্ণতা পায়নি, এটা একটা শর্টকামিংস। অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশ শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সকল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি। মানে নির্বাচনের মাধ্যমে এই সরকারের মিশন কনক্লুড হবে। এরপরেই এই একদম ভেরি সিম্পল ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়ার পরেই, সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেওয়ার পরেই শরীফ ওসমান হাদী। এর মানে এই মুহূর্তে ইউনূস সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীফ ওসমান হাদী। আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে অত্যন্ত ব্যথিত হৃদয়। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর সম্প্রতি যে হামলা ঘটনা ঘটেছে, তা শুধু ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার উপর আঘাত। এখন শরীফ ওসমান হাদীকে এত গুরুত্ব দেওয়া, বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করা, বিএনপি রাগে ক্ষোভে খুশি, এটা বিএনপির জন্য হতাশাজনক। যে বিএনপি শরীফ ওসমান হাদীর পক্ষ নিয়ে সর্বদলীয় প্রতিবাদ সভায় যায় না, সেই শরীফ ওসমান হাদীকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন, এটা বিএনপির জন্য একটা কঠিন ধাক্কা। মানে পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে। বিএনপি যদি মনে করে যে যাই হোক আমরা ভোটে জিতে যাবো, পাগলের সঙ্গে বাস করছে। শরীফ ওসমান হাদী বর্তমান সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন, তার চিকিৎসা নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা মহান আল্লাহ তাআলার কাছে অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করুন। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। দেশবাসীকে আশ্বস্ত করতে যারা এই ষড়যন্ত্র জড়িত, তারা যেখানে থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। স্পষ্ট কথা। মানে আরো কত ভাবে বলছে দেখেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফেসিস্ট টেররিস্টদের অবচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত জড়িয়ে এদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এত দীর্ঘ সময় কথা এই বিএনপির শত্রু, চেতনাবাজদের শত্রু, ভারতের দালালদের শত্রু ওসমান হাদীকে নিয়ে বলবে প্রধান উপদেষ্টা, বিএনপির জন্য আবারও করুণা। বিএনপির কষ্ট হয় এই ভাষণ শুনলে, আমি জানি। এবং তরুণদের কথা বলুন যে আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলে আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিতে রক্ষা পাবে। বিএনপির ইশারা ইঙ্গিত বিএনপির কথা নাই। বিএনপি যেটা দেখতে পারে না, তারুণ্য দেখতে পারে না, ঘুরে ফিরে ভাষণে একটা বড় অংশ জুড়ে সেই তারুণ্যের গুণগান, জয়গান ওসমান হাদীদের কথাই ছিল, যে সবাইকে জোর গলা বলতে হবে আমরা তরুণদের রক্ষা করবো। নানান কিছু এই হাসনাত কিংবা এই ওসমান হাদীদের সাদিক কায়েমদের ইঙ্গিত করে বলেছেন, নাম নেননি, ওসমান হাদীর নাম নিয়েছেন শুধু। কিন্তু বিএনপিতে তো কোনো তরুণ নাই, কোনো আইকনিক তরুণ আছে বিএনপিতে? একদম দেখান তো, ছাত্রদলের যুবদলের এবার আজকে ওই স্লোগান দেয়, চান্দা নেয়, রবিউল ইসলাম নয়ন না রবিউল আলম নয়ন। এরপর খালেদা জিয়ার কথা একটু বলেছে, যে অন্তর্বর্তী সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখেছে। খালেদা জিয়া বাংলাদেশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ। পরিবার যা চেয়েছে তার চিকিৎসার জন্য আমরা সেটা দিয়েছি, শেষ। এবং এরপরে যে কথাগুলো বলেছে, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে ছাড় দেওয়া হবে না, হাসিনা আসাদুজ্জামানকে ফেরত আনার চেষ্টা এবং ভোট দেওয়ার আহ্বান, ইত্যাদি ইত্যাদি, ভালো লোককে ভোট দেওয়া বা একটা সুন্দর সমাজ গঠন করা, এগুলো পুরোটাই বিএনপির বিরুদ্ধে যায়। মানে পরিস্থিতি এখন বিএনপির বিরুদ্ধে। দর্শক, একটা খবর দেখে খুবই অবাক হয়ে গেলাম, যেখানে বিএনপির শত শত প্রার্থী
সেখানে একজন প্রার্থী প্রাথমিক মনোনয়ন পেয়েছেন, তিনি নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এটা খুবই অ্যালার্মিং। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপির প্রার্থী সিলেকশনে বেশ কিছু হয়তো ভুল আছে, অনেকটা ভুল আছে। আমি বারবার বলছি যে এটা কিন্তু সংশোধন করা দরকার। যে এই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে সত্যিকার অর্থে যারা ত্যাগী, যারা ডেডিকেটেড, যারা কোনো ঝড়ে তারা মানে নড়বে না, এইরকম নেতা কর্মী অসংখ্য বিএনপি, তাদেরকে মনোনয়ন দেওয়া উচিত ছিল। এই যে দেখেন, একটা মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, যে নারায়ণগঞ্জ 5 আসনে একজন প্রার্থী, তিনি হচ্ছেন মাসুদুজ্জামান মাসুদ, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বুঝলাম সে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। তিনি সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিচ্ছে। সংবাদ সম্মেলনটা নাও করতে পারতো, দলকে বলতে পারতো যে এই জায়গায় প্রার্থীর তালিকাটা চেঞ্জ করতে, তাহলে দলের মান সম্মান বাঁচত। এই ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণ হলো? প্রমাণ হলো বিএনপির হয়ে নির্বাচন করতে যেন এখন অনেকে ইতস্তত বোধ করছে বা অপ্রস্তুত, বা তারা মানসিকভাবে প্রস্তুত না। তাহলে মানসিকভাবে প্রস্তুত না, কেমন দলের নেতা, কেমন দলের কর্মী যে যাকে বিএনপি নমিনেশন দিল, যেখানে এক একটা মানে আসনে 4-5 করে প্রতিদ্বন্দ্বী, মানে তাদের টেলিফোনে অস্থির হয়ে যাচ্ছে, সেখানে মনোনয়ন পেয়েও সে বলতেছে নির্বাচন করবে না, কারণ নিরাপত্তাজনিত কারণে, তার পরিবারের আপত্তির কারণে তিনি আর নির্বাচন করবেন না বলে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে তিনি ঘোষণা দিচ্ছেন, যে বলছেন যে আমার ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্তাজনিত কারণে আমি নিজ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার এবং আমার পরিবারের নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে, নেগেটিভ পরিবেশও এর কারণ। মূলত আমার ফ্যামিলি হচ্ছে ম্যাটার। পরিবারকে যিনি এত উপরে রাখে, তার পক্ষে কি মানে দল করা সম্ভব? সম্ভব না। যদি সম্ভব না হয়, যে দলের উপরে স্থান দিতে চায় না, তাহলে সেই রকম লোককে দেওয়া হলো। আমি খুব অবাক হলাম বিএনপির এই যে সিলেকশনের ব্যাপারে। আরো বেশ কিছু জায়গায় দেখছি যে মানে যোগ্য প্রার্থী, তরুণ প্রার্থী, ডেডিকেটেড, এই বিষয়গুলো মানে পর্যালোচনা না করে তাদেরকে বঞ্চিত করে দিয়েছে। প্রার্থীকে দেওয়া হয়েছে যারা বয়সের বেড়ে নতুন, অথবা তারা অ্যাক্টিভ না, শুধু হয়তো তার টাকা পয়সা আছে, এইসব বিবেচনায় মনোনয়ন দেওয়া হয়েছে। এগুলি রিভাইভ করা দরকার। আর এটা তো খুবই একটা বিএনপির জন্য একটা অসম্মানজনক হয়ে গেল, একটা ধাক্কা। তিনি বলতেছেন আবার যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ থেকে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সেটা ধরে রাখতে পারলাম না। আমার অনেকটা তীরে এসে তরি ডুবানোর মতো অবস্থা। তিনি নিজের তরি ডুবলেন না, তার নিজেরটা, দলকেও কিন্তু ডুবাই দিল। এই জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার কিছু বলার নেই। তবে এমপি না হয়ে অন্য যে কোনো উপায়ে সমাজ এবং মানুষের জন্য অনেক কিছু করা যায়। ভাই, আপনি কিছুই করতে পারবেন না, আপনি 12টা বাজাই দিচ্ছেন দলের। এটা সে দলকে বাঁচাইতে পারতো, নির্বাচন করবে না বলে দলের চেয়ারম্যানকে জানাতে পারতো, মহাসচিবকে জানাতে পারতো, তখন তারা প্রার্থীটা চেঞ্জ করে দিত। কিন্তু এইভাবে ঘোষণা দিয়ে সরে যাওয়া, এইটা খুবই মানে অসম্মান এবং অপমানজনক। তাহলে বিএনপির উচিত আবার পুরো প্রার্থী তালিকা নিয়ে পুনরায় মূল্যায়ন করা, পুনরায় বসা, এবং আলটিমেটলি দলের নিবেদিত প্রাণ লোক ছাড়া অন্য কাউকে, ওই বসন্তের কোকিল, এই টাইপের লোকগুলোকে যদি দেওয়া হয় নমিনেশন, আমি জানি না কি অভ্যন্তরে কি ঘটছে, তাহলে দলের জন্য বিপদ। সামনের যে ঝড় আসবে, বিপদ আসবে, এগুলি কেউ টিকবে না। অতএব সাধু সাবধান। ডাক্তার জাহিদ টকশোতে যত গরম কথাই বলুক না কেন, তাকে কেউ হত্যার হুমকি দিয়েছে? দেয়নি। আনিস আলমগীর যত রকম হাউকাউ করেছে, তাকে কেউ হত্যার হুমকি দিয়েছে কখনো? দেয়নি। আব্দুল নূর তুষার, তাকে কেউ হত্যার হুমকি দিয়েছে কখনো? ভারত, আওয়ামী লীগ? না, দেয়নি। মঞ্জুর আলম পান্না, তাকে কেউ কখনো হত্যার হুমকি দিয়েছে? ভারত, আওয়ামী লীগ বা কোনো সন্ত্রাসী? না, দেয়নি। কারণ কি? সন্ত্রাসীরা তাদের কথাবার্তায় সেফ মনে করে, আওয়ামী লীগ বা ভারত তাদের কথাবার্তায় নিজেদেরকে সেফ ভাবে। যত হামলা, হুমকি, সব কিছু আসে দেশপ্রেমিকদের উপরে। হাদির উপরে যে হামলা হয়েছে, এই হামলার আগে হাদিকে যেই ভাষায় গালাগালি করেছে, বিশেষ করে আনিস আলমগীর, সুরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে। শাহেদ আলম ডেভিল বলে গালি দিয়েছে। মরতে হয় কেন আমাদেরই? অথচ এই ডাক্তার জাহেদকে একটা গালি দিলে তারা টকশোতে এসে এটা এরকম ভাবে চাউর করে যে তাদেরকে ইসলামপন্থীরা গালি দিয়েছে। গালি দেয়া যত মাপের বড় অপরাধ, একজনকে গুলি করা, হত্যা করার উদ্দেশ্যে, সেটাকে তারা এত অপরাধ মনে করে না। তাদেরকে একটা কুকুর মারা যাওয়া, ঈশ্বর দিতে কুকুর, 8টা কুকুরের জন্য কি করলো বাংলাদেশের মিডিয়া? সীমান্তে মানুষ মেরে ফেললো, হাদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঠিয়ে দিল, সেটা নিয়ে তাদের কোনো কথা নেই। তো আওয়ামী লীগ এবং ভারত বা দেশীয় সন্ত্রাসীরা যেভাবে আগাচ্ছে, তাতে
আমাদের একটু সতর্ক থাকা উচিত। এই সতর্ক বার্তাটা দিয়েছেন ইলিয়াস হোসাইন। তো যারা নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভাবেন অথবা আপনার আশেপাশে কেউ যদি এমন গুরুত্বপূর্ণ লোক থেকে থাকে, তাদের নিরাপত্তার জন্য আপনারা এটা শুনতে পারেন। ভারত বিরোধী যোদ্ধারা একটু সাবধানে চলাফেরা করবেন, কখনোই একা চলাফেরা করবেন না। রাতে বাইরে যাবেন না, চারপাশে চোখ কান খোলা রাখুন। মাস্ক পরা কাউকে দেখলে সতর্ক থাকুন, বাইরে বের হলে সামনে পেছনে সহকর্মীদের রাখুন। এখানে আরেকটা কথা বলি, আপনি দেখেন হাদিকে ডালটন হত্যার লিস্ট করছে, ফেসবুকে দিয়েছে ওপেনে। আনিস আলমগীর হাদির গুলি খাওয়ার পর আনিস আলমগীর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে সে নেহেরি খাচ্ছে আর বলছে ছেলেটার দোষ আছে, ছেলেটা খুব বোকা। মানে ওসমান হাদিকে বলছে, এখন দোষ চাপাচ্ছে ছাত্রলীগের উপরে, এইভাবে বলছে। ছাত্রলীগের উপরে দোষ চাপায় নাই, যাকে খুঁজে বের করছে সে ছাত্রলীগ। দেখেন এরপরে তারা গল্প ফাঁদল কি, খুনি হত্যার উদ্দেশ্যে যাকে পাঠানো হয়েছে তাকে সে সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে, অর্থাৎ তাকে যেন আর না খোঁজা হয়। বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য নিয়োজিত ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত ওয়াকার, এটা নিয়ে তার কোনো রাও আছে? কোনো কথা নাই। ওয়াকারকে আমি সন্দেহ করি, সন্দেহ করা কি অপরাধ? আমি সন্দেহ তারিখে রাখি তাকে। 5 তারিখের আগে আওয়ামী লীগ করতো এমন কাউকে দলে ঢোকাবেন না। আওয়ামী লীগ যত বিশ্বস্ত হোক, ভালো বন্ধু হোক, তাকে বিশ্বাস করা যায় না। ফাইনালি সে আপনার ক্ষতি করেই যাবে। আপনার যত দেরি হবে ক্ষতি করতে, বুঝতে পারবেন আপনার ক্ষতির মাত্রা বাড়তেছে, শেকড় গদাচ্ছে সে। যেই লেভেলের হোক, যত সতী হোক, যত নামাজি হোক, পরের দিন কোথায় যাবেন আগে দিন কাউকে বলবেন না। বাইরে গিয়ে যেহেতু মানুষের সাথে হাত মেলাতে হয়, সবসময় গ্লাভস পরুন। আচ্ছা, আরেকটি কথা এখানে, এই যে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বিভিন্ন দলে এখন ঢুকতেছে না, কিছু লোক জামায়াতে ঢুকতেছে, কিছু লোক বিএনপিতে ঢুকতেছে, কিছু লোক এনসিপিতে ঢুকতেছে, এরা সবাই আপনার ক্ষতি করেই যেতে পারে। নির্দিষ্ট বাসায় প্রতিদিন না থাকাই ভালো। আওয়ামী লীগ, ভারত, সেই সাথে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার একটি অংশ যুদ্ধে নেমেছে, এটাকে সহজভাবে নিলে আরো সহযোদ্ধা হারিয়ে যেতে পারে। কি বলা হয়েছে? বাংলাদেশেরও একটি গোয়েন্দা সংস্থার একটি অংশ এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার জন্য, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। সতর্ক থাকুন, তবে ভয়ের কিছু নেই। ওরা 1971 সালের 14 ডিসেম্বর থেকে এদেশে বুদ্ধিজীবী হত্যা শুরু করেছে। এরপর জিয়াউর রহমান সহ অনেক ভারত বিরোধী দেশপ্রেমিককে হত্যা করেছে। ভারত সেই মিশন এখনো চালু আছে। এদেশের আওয়ামী দেশ বিরোধী ছাড়া সকলেই ভারত বিরোধী, শেষ ব্যক্তি পর্যন্ত চালিয়ে যাবে দেশ বাঁচানোর এই যুদ্ধ ইনশাল্লাহ। আজ কথিত বিজয় দিবস, আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগের এই বিজয় দিবস আমাদেরকে আসলে কি দিয়েছে? আমরা কি পেয়েছি সাদা চোখে? জুলাই 1400 হত্যা, আরো বেশি, যেটা জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400 যাদের পরিচয় পেয়েছে, নাম পরিচয়, কিন্তু এমনিতে তো প্রায় 5000-5000-এর কাছাকাছি। এই মুক্তিযুদ্ধ তথাকথিত কথিত মুক্তিযুদ্ধ মানে হলো মিথ্যাচার। তাদের এটা নিয়ে কথা বলা যাবে না। 30 লাখ এটা বলতেই হবে, 2 লাখ নারী ইজ্জত হারিয়েছে এটা বলতেই হবে, শেখ মুজিব অবিসংবাদিত নেতা এটা বলতেই হবে, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এটা একটা ব্লাসফেমি আইনের মতো হয়ে গেছে। এটা একটা স্বৈরাচারী না যে এটা বলা যাবে, আর শেখ মুজিবের সমালোচনা করা যাবে না। হায় হায়, তাদের মুক্তিযুদ্ধের মৃত্যুর কোনো তালিকা নেই, এটা নিয়ে কথা বলা যাবে না। সেই কথিত বিজয় দিবসের শুভেচ্ছা যারা এটাকে মানে, এই বিজয় দিবস আসলে এইভাবে থাকবে না যদি এটাকে আপনি কল্যাণকামী না করেন। বাংলাদেশের বিজয় বাংলাদেশের মানুষের জন্য মানবিক না, কল্যাণকামী না। বিজয়ের পরে দুর্ভিক্ষ হয়েছে, 43,000 ধর্ষণ হয়েছে, 22,000-কে হত্যা করা হয়েছে, 13,000 আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। এ হলো তাদের বিজয়ের অর্জন, সিমট্রম। আর প্রায় 3 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
গুম খুন আর তো শেষ নাই। শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধারাবাহিক যে স্ট্যাটাস গুলো আসছে সেগুলো দেখে আমরা একটা ভাবছি, সরকার একটা ভাবছে, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভাবছে, এখানেও ডাল মে কুছ কালা হয়, তাই না? কারণ কি, জুলকার নাইম সাহেব সম্পর্কে আজকে অনেকেই কন্টেন্ট বানিয়েছেন। সবারই একটি প্রশ্ন, ভাইয়া আপনি যখন এত কিছুই জানেন তাহলে আপনি আমাদের সাথে শেয়ার করছেন কেন? এই কথাটা আমিও তাকে প্রশ্নটা করে রাখলাম। উনি সরাসরি আমাদের পুলিশ বা গোয়েন্দা সংস্থার সাথে কথা বলতে পারেন এবং গোয়েন্দা সংস্থায় সাহায্য করতে পারেন। উনি সেটা না করে উনি বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দিয়েছেন গত 2 দিন যাবৎ। আজকে সকাল থেকে তার সম্পর্কে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন কথা বলবার পর থেকে উনি একটু কমিয়ে দিয়েছেন। আজকে কিন্তু বিকেলের পরে আমি তার কোনো স্ট্যাটাস দেখিনি যে বর্তমানে ফয়সাল সাহেব কোথায় আছে, গুয়াহাটিতে আছে না গোবরডাঙ্গায় আছে নাকি অন্য কোনো নয়ারহাটে আছে না আসাম থেকে এসে মেঘালয়ে চলে গেছে না ওখান থেকে ফ্লাই করে দিল্লি চলে গেছে, কিছু আর জানা যায়নি। তবে সুখের খবর হলো এই ফয়সালের যারা আত্মীয় স্বজন, ওয়াইফ সম্বন্ধী এবং ফয়সালের একটা গার্লফ্রেন্ড ছিল, সারা বহুত বড় লুচ্ছা রে ভাই, বউ রেখে আমার গার্লফ্রেন্ড রাখছে, চিন্তা করছেন? ওর গার্লফ্রেন্ড অ্যারেস্ট করছে। ওর বউ বলছে আমার এখানে থাকতো না, এই তো সকালে যেত থাকতো গার্লফ্রেন্ডের সাথে, ওইটাও ধরছে। তারপরে বর্ডার থেকে আরো 2জনকে ধরছে, এগুলো আপনারা জানেন। এখন পুলিশ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত আমরা ওই সায়ার বলুক আর শায়েরি বলুক আর শায়েরি করুক আর যাই করুক, যেই বলুক, আমরা এগুলো আমলে নেব না। কারণ কি, পুলিশের তথ্যটাই হবে আসল তথ্য। এবার আসেন, এই যে ছেলেটা চলে গেল, এখানে অনেক সমালোচনা হচ্ছে, পুলিশের ব্যর্থতা, কেন ওই সময় ধরলো না, কেন তাকে তখন থেকে ফলো করলো না, এইগুলো আলোচনা থাকবে। এগুলো আলোচনা, পুলিশ ভালো কাজ করলে শুধু আমরা বলি এই তো দেখছেন পুলিশের কত বড় ক্ষমতা, ওই যে কোন বাড়ির একটা ফ্যামিলিকে মেরে ফেলছে, বাচ্চা এবং মাকে পুলিশ ধরে ফেলছে, সবাই এটা নিয়ে প্রশংসা করতেছি। আমি যেটা বুঝি সেটা এইখানেও পুলিশের কোনো গাফিলতি নেই। পুলিশ কোনো নিউজ কনফার্মেশন না নিয়ে কথা বলে না, পুলিশ চেষ্টা করছে, ধরপাকড় চলছে, অনেককে ধরপাকড় করেছে, সেই মোটরসাইকেলের মালিক থেকে শুরু করে যে ছেলেটি তার সাথে সেই ইনকিলাব সেন্টারে গিয়েছিল তাকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে, তার কাছ থেকে মেসেজেস পাবে। এখন চলে গেছে কি দেশে আছে, এটা একমাত্র পুলিশই বলতে পারবে, একমাত্র সে জানে, মানে ফয়সাল জানে। এখানে ডাল মে কুছ কালা করে মানুষের মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছে। এই সন্দেহের আকার এমন হয়েছে যে এই হাতির ঘটনার পরে সন্দেহটা এত প্রকার হয়েছে মানুষের মধ্যে, অন্যান্য আরো সন্দেহ জাগতেছে যে এরপরে কাকে মারবে, এরপরে কাকে ধরবে, এরপরে কাকে শুট করবে। এবং আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের স্থিতিশীলতায় একটা হুমকি আসছে। তার বড় প্রমাণ হলো আমেরিকা তার দেশের নাগরিকদের বাংলাদেশে অবস্থানরত যারা আছেন তাদেরকে বলে দিয়েছেন তোমরা সাবধানে চলাফেরা করবে, অকারণে বাইরে যাবে না, মিছিল ফিছিল দেখলে সরে থাকবে। তাদের দেহে গলে সিগন্যাল, তারা কিছু একটা খবর পেয়েছে। এরা যদি খবর না পায় কে পাবে ভাই? আমেরিকার মধ্যেও একটা খবর ঢুকে গেছে যে বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী হামলা হয়তো আরো হবে, মানে আমেরিকাও বুঝতেছে বাংলাদেশে ডাল মে কুছ কালা হয়। এর জন্য আমেরিকার এই থ্রেন্ডিংটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমেরিকা যদি ভয় পায়, তার যত নাগরিক আছে তাদের প্রোটেকশনের জন্য তারা যদি আলামত দেখতে পায়, সে আলামত তো তা আমরাও পড়ি। বাংলাদেশের মানুষ এখন এটা ভাববে আমেরিকান সিটিজেনরা তো ভয় পাচ্ছে কেন, তাদের তো কেউ ধরে বোমা মেরে দেবে না, তবুও তারা সাবধানে থাকতে পেরেছে এই জন্য যে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। এবং ভালো না বিধায়ী আজকে এই সাদেক কাইমরা সবাই মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিল। এবং এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে, বা মানে অভিনব ঘটনা ঘটে গেছে। সেটা হলো সাদেক কাইমরা ওইখানে অনেকগুলো প্রোটেকশন ভাইয়া আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, যা তাদের দাবি দেওয়া পেশ করছে। তাদেরকে কেউ আটকাতে পারে না, পুলিশ বলেন গার্ডস বলেন, তারা ঠিকই ঢুকে গেছে। যে কি দাবি, কি 48 ঘন্টার মধ্যে যদি এই খুনিকে ধরা না হয়, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আনা হয়, তাহলে 3টি মন্ত্রণালয়ের 3 জন মন্ত্রীকে তথা 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নইলে বিরাট আন্দোলনে যাবে। সেই মন্ত্রণালয়গুলো কোন কোন জানেন? আইন মন্ত্রণালয়, আসিফ নজরুল সাহেব, উনি তো আর ছিলেন না, তৌহিদ সাহেব মানে ফরেন মিনিস্ট্রি, যে ফরেন মিনিস্ট্রির উপদেষ্টা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব। এবং ইন্টারেস্টিং হলো জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব তার পাশে দাঁড়ানো ছিল। এই ধরনের ঘটনা আমরা কখনো দেখি নাই যে যার পদত্যাগ চাচ্ছে তাকে পাশে দাঁড়িয়ে কথা বলছে সাদিক কাইম। মানে এই বিষয়টা দেখার পর অনেকে অনেকভাবে মানে এটাকে অ্যানালাইসিস করতেছে। যেমনটি ধরেন জাহাঙ্গীর সাহেব যে দাঁড়ায় আছে পাশে, অনেকেই বলতেছেন ভাই ওনার চেহারা দিয়ে মায়া লাগতেছে, ওনারে বেশ বিষণ্ণ মনে হচ্ছে, ওনাকে একজন পরাজিত সৈনিক মনে হচ্ছে। ও আমিও দেখেছি এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এবং অনেকেই বলছেন জাহাঙ্গীর সাহেবকে মোটামুটি সাদিক কাইমরা রিকোয়েস্ট করে হোক আর বাধ্য করে হোক তাকে পাশে রাখা হয়েছে। এই পাশে রাখাটা একটা অবমাননীয়
অভাবনীয় ঘটনা, এবং এই ধরনের ঘটনা আগে কখনোই বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও ঘটছে কিনা আমার সন্দেহ আছে যে যাকে আপনি বরখাস্ত করতে চান, যাকে আপনি তার সিট থেকে সরিয়ে দিতে চান, তার সামনে বসে বা তার সামনে দাঁড়িয়ে আপনি তার কথা বলছেন। এইটা হওয়ার পর মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ভাবছেন ব্যাপারটা ঠিকই আছে, আবার কেউ কেউ ভাবছেন না, জাহাঙ্গীর সাহেবের দোষটা কিনে ভাই, উনি তো ওনার চেষ্টা করছেন, উনি তো সেই ধরনের হেল্প পাচ্ছেন না ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল। কারণ উনি হয়তো অর্ডার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, আইজিবি অর্ডার দিল, তৎকালীন কমিশনারকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের কমিশনারকে, তারা ভাই ক্যারি করলো না। জাহাঙ্গীর আলম সাহেব কি করবে, এই ধরনের কথা অনেকেই বলছেন। তবে এইটা ঠিক, আমি একটা জিনিস বুঝতে পারি ভাই, যে জাহাঙ্গীর আলম সাহেব বলেন, তৌহিদ সাহেব বলেন, আর আসিফ নজরুল সাহেব বলেন, ইউনূস স্যার তার এই টেনরের মধ্যে, এই সময়ের মধ্যে, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, এই সময়ের মধ্যে কাউকে উনি স্যাক করবেন না, এর তার পরাজয় হবে, এটা আমি অ্যাডভান্স বলে দিলাম। এদের কাউকে উনি স্যাক করবেন না। 48 ঘন্টার পরে কি অবস্থা হবে সেটা এখন ভাববার বিষয়। বেসিক্যালি আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটা ভালো নয় বন্ধুরা। বাংলাদেশে আপনি যার সাথে কথা বলবেন সবার মধ্যে একটা টেনশন কাজ করছে। কাল সকালবেলা কি একটা নতুন সংবাদ শুনবো, কাল সকালবেলা আবার কি হবে, কি হচ্ছে দেশে, মানে সব কিছুর মধ্যে একটা সন্দেহ, সব কিছুর মধ্যে মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়। তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের সরকারে বা আমাদের দেশে যে কিছু সংস্থা আছে, এখানে যে উচ্চ মহলে যারা পদাসীন আছেন, তারা যে কোত্থেকে আসছে ভাই কিছুই বুঝি না। যেমনটি ধরেন আমাদের সিইসি প্রধান নির্বাচন কমিশনার কি বললেন, হাদির যে ঘটনাটা সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। অবশ্য পরে উনি আজকে মানে বাংলাদেশের গতকালকে উনি একটা বয়ান দিয়েছেন, উনি এটা মিন করেননি, কিন্তু উনি তো বলে ফেলেছেন। কিন্তু দেখেন আজকে তার দ্বারাই কিন্তু সমগ্র বাংলাদেশের আইন শৃঙ্খলা কন্ট্রোল হওয়ার কথা, যেটা নিয়ম আমরা জানি। তফসিল ঘোষণার পর প্রধান যে নির্বাচন কমিশনার, তার আন্ডারে থাকবে সমস্ত মন্ত্রণালয়, তারা শুধু অর্ডার ক্যারি করবে। সেই জায়গায় উনি যখন বললেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো, এত বড় একটা হত্যা চেষ্টার পর, তখন কি মনে হয় না যে আমরা কেমন মানুষকে বসিয়েছি, যিনি দেশে একটা এত বড় ঘটনার পর বলছে এই ধরনের খুন খারাপি দিয়ে একটা হবেই, অমুক সময় হয়েছিল, তমুক সময় হয়েছিল, উনি সে কিবরিয়া সাহেবের, আওয়ামী লীগের সময় কিবরিয়া সাহেবের কথা তুলছেন। বেসিক্যালি আমরা তো এই সমাজটা চাচ্ছিলাম না। বাংলাদেশের মানুষ তো এই আন্দোলনের পর একটা সুন্দর সমাজ চাচ্ছিল। এইখানে ব্যর্থতা কি শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বা এখানে ব্যর্থতা কি নির্বাচন কমিশনারের? না, এখানে ব্যর্থতা একটা গোষ্ঠীর। এখানে এখন একমাত্র, যেটা আমি আরে কয়েকটা কন্টেন্টেই বলছি, এখন একমাত্র মূল শক্তি হলো আর্মি। ওয়াকার সাহেব কোন দিকে যাচ্ছেন, উনি যদি চান, আমি মনে করি ওয়াকার সাহেব যদি চান যে বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ গঠন করে দিবে, উনিই পারবেন। অন্যরা যে যত কথাই বলি কেউই পারবো না, একমাত্র পারবে ওয়াকারুজ্জামান সাহেব তার সেনাবাহিনীকে দিয়ে। কিন্তু উনি কেন করছেন না, এটা নিয়ে অনেকের শব্দে অনেকে বলছে উনি করছেন না কারণ ডাল মে কুছ কালা হ্যায়। আজকে বাংলাদেশের বিজয় দিবস, আপনারা জানেন যে এই বিজয় দিবস সবাই উদযাপন করতেছেন। এখানে সবচেয়ে বাইরে আমি বলে রাখি যে আমি জিমে আসি, করে গিয়ে সময় পাবো না, আর বেশি আপনার কথা বলতে গেলে তো একটা শব্দ লাগে, সেটা করতে চায় না, যেহেতু সবাই ঘুমাচ্ছে অন্যান্য রুমে। তো আজকে এই বিজয় দিবসে আপনারা জানেন যে সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে উনি বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলে উনি একটা টুইট করেছেন, পোস্ট দিয়েছেন, এবং সেই বিজয় দিবসে উনি বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের মানে জয় এবং পাকিস্তানের পরাজয়, বাংলাদেশের নাম গন্ধটা পর্যন্ত এখানে উল্লেখ নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, মানে কোনো শব্দই নাই যে বাংলাদেশ নামক যে একটা রাষ্ট্র এখানে সত্যিকার অর্থেই এই যুদ্ধে বা মানে পাকিস্তানের সাথে যুদ্ধ ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিতরে হয়েছে। নট এ সিঙ্গেল ওয়ার্ড, আই মিন he mentioned in his post আপনার related to Bangladesh. So এটা নিয়ে বিতর্ক উঠেছে। বাংলাদেশের মানুষ যারা আছেন আপনারা, তারা এখানে গেছেন, গিয়ে আপনারা কমেন্ট করেছেন এবং বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন সেখানে। এবং পোস্ট একটা বিষয় খেয়াল করেন আপনি, আমি আশ্চর্য হয়ে গেছি, মানে আপনি ইউল বি শকড। মানে একটা দেশের ভারত আমাদের বন্ধুপ্রতি রাষ্ট্র নাকি এরা 54 বছর ধরে একই ভাষায় বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এবং আপনি যদি বলেন আমাদের আরেকটা কি আপনার 16th of December, 26শে মার্চ, আরেকটা কোনটা ভাই বলে গেলাম, 21শে ফেব্রুয়ারি আছে আলাদা, এটা বাদ। সো এই দুইটা দিবসে তারা বলে থাকে এটা তাদের দিবস, অর্থাৎ তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছে। বাংলাদেশের নামটা পর্যন্ত এখানে নাই। কি আশ্চর্য ব্যাপার!
যুদ্ধ হলো বাংলাদেশ পাকিস্তানে, এখন তারা বলে যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তানে। খেয়াল করবেন আমার বক্তব্যগুলা। যেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, লেডিস এন্ড জেন্টলম্যান, আর নিজেকে পলিটিক্যালি কারেক্ট বা কারেক্টনেসে বিশ্বাস করবো না, নিজেকে আর কখনো লুকিয়ে রাখবো না, ওপেন হতে হবে।